আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নে প্ল্যাটফর্ম এইচএসসি সুপার স্পেশাল প্রস্তুতি ও রিভিশন ক্লাসে আজকে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের স্পেশাল অধ্যায় ভেক্টর অধ্যায় দিয়ে আমাদের ফাইনাল রিভিশন ক্লাস শুরু করতেছি। মহান আল্লাহর নামে আমরা শুরু করতেছি আমাদের সামনের কয়েক মাস পর এইচএসসির ফাইনাল এক্সামের মেন প্রস্তুতি ক্লাস। আজকে থেকে আমাদের এই স্পেশাল জার্নি শুরু হচ্ছে। এখন থেকে আমরা প্রতিদিন টপিক ওয়াইজ প্রতিটা অধ্যায়ের স্পেশাল টপিক মতো বেসিক আলোচনার পাশাপাশি বেশি বেশি প্র্যাকটিস করার মাধ্যমে আমাদের এইচএসসির প্রিপারেশনটা ভালো করে আয়ত্ত করার চেষ্টা করব। তার পাশাপাশি আমরা বেশি বেশি বাড়ি কাজের মাধ্যমে এবং বেশি বেশি পরীক্ষার মাধ্যমে নিজের যোগ্যতা দক্ষতা যাচাই করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আজকে আমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভেক্টর অধ্যায়ের স্পেশাল ফাইনাল রিভিশনের ফার্স্ট ক্লাসে আমরা দুইটা টপিক নিয়ে শুরু করেছি আমাদের এই অগ্রযাত্রা। সেটা হচ্ছে ত্রিভুজের যোগবিধি, ভেক্টর যোগবিধি এবং সামান্তরিকের স্পেশাল সূত্র বা সামান্তরিক সূত্র। তো থ্যাংক ইউ সো মাচ, জয়েন করছে একজন। তো তোমার নামটা লেখা নেই, তোমার নামটা আমাকে বইলো। তুমি এইচএসসি কত ব্যাচ? হ্যাঁ, একটু আগে জয়েন করছো, এটা আমাকে জানাও। তোমার স্পিকার অফ রাখতে হবে, হ্যাঁ, কষ্ট করে স্পিকার মিউট রাখতে হবে। তুমি জয়েন করছো, খুশি হলাম। তোমার এখানে নাম লেখা নাই, জাস্ট ইমোজি দেওয়া, তো নাম লিখতে হবে। হ্যাঁ, তোমার নাম পরিচয় আমাকে দিও, আর তুমি আমাকে জানাই হচ্ছে কত পেয়েছে। তো সবাইকে বলতেছি, আমরা প্রথমত যেই স্পেশাল সৃজনশীল সমাধান করার চেষ্টা করব সেটা বোঝার আগে আমরা মেন বইয়ের টপিকটা দেখে নিই। তো আমাদের ভেক্টর অধ্যায়ের একবারে শুরুতে মেন বইয়ের আমাদের অনেকগুলো টপিক আছে। এর মধ্যে আমাদের ভেক্টরের যে যোগ বিধি রয়েছে আর বিয়োগ বিধি রয়েছে, এর মধ্যে থেকে আমাদের টপিক আলোচনা। তো ভেক্টরের যোগ বিধিতে আমরা এইখান থেকে দেখতে পাবো যে মেন বইয়ের একটা টপিক আছে, কনসেপ্ট আছে, এটা আমরা ভালো করে বোঝার চেষ্টা করতে পারলেই হবে। ভেক্টরের যোগ বিধি এটা সবাই তোমরা জানো। আমি তোমাদের একটা ছবি দেখাচ্ছি। এই ছবিটা দেখা যাচ্ছে, একটু ক্লিয়ার হও তো সবাই। দুইটি ভেক্টরে যোগ করার যেই ত্রিভুজ বিধি সেটা আমরা পড়লেই ভালো করে প্রথম প্রশ্ন সলভ করতে পারবো। এটা আমাকে জানাতো সবাইকে ক্লিয়ার দেখতে পাচ্ছ এই ছবিটাই, যে এই ছবিটা দেখা যায়? আমি জুম করি একটু, হ্যাঁ, জুম করলে দেখো। আচ্ছা, তো দেখো এই ছবিটার মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো সবাই খেয়াল করো। এটা একটা ত্রিভুজ ও পি আর, এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজের তিনটা বাহু। প্রথম বাহু হচ্ছে এ বাহু, যেটা ওপি দিয়ে প্রকাশ করা। পরেরটা হচ্ছে বি বাহু, পি আর দিয়ে প্রকাশ করা। আরেকটা হচ্ছে সি বাহু, এটা একটু বড়, এটা কি ও আর দিয়ে প্রকাশ করা। এখন তুমি একটু খেয়াল করো, এই যে আমাদের ত্রিভুজের তিন বাহুর যে ক্রমটা, তিন বাহুর ক্রমটা কীরকম। তুমি প্রথমত চিন্তা করো, এই যে এই বাহুটার ক্রম হচ্ছে ও থেকে এর দিকে, আর এই বাহুর ক্রম হচ্ছে একই দিকে, অর্থাৎ পি থেকে আর এর দিকে। কথা বুঝতে পারছো কিনা দেখো, ও থেকে পি এইভাবে ডান দিকে, পি থেকে আর এই দিকেই, মানে দিক চেঞ্জ হয় নাই, এটা উল্টার দিকে আসে নাই, এদিকে গেছে। মানে এখান থেকে এখানে যেভাবে গেছে এখান থেকে সেভাবেই গেছে, একই দিকে গিয়েছে। কথা বুঝতে পারছো? রেসপন্স করতে হবে। জি স্যার। আচ্ছা, এখন আমাদের পরবর্তী যে বাহুটা ও আর, এটা কিন্তু আসলে এই দিক থেকে এই দিকে যাওয়ার কথা ছিল, কিন্তু উল্টা দিকে গেছে, অর্থাৎ ও থেকে আরে গেছে। তার মানে এটা অপোজিট। তার মানে বুঝতে পারলাম এখানে দুইটা দিক একই দিকে, একটা হচ্ছে ও থেকে পি একদিকে, পি থেকে আর একদিকে। এই জন্যই দুইটা পজিটিভ হবে, যেমন এ আর বি প্লাস প্লাস, আর সি হচ্ছে অপোজিট দিকে, তার মানে এটা সমান সমান ডান পাশে থাকবে। এটা হচ্ছে ত্রিভুজের যোগবিধি। অর্থাৎ ত্রিভুজের তিন বাহুতে দুইটি বাহু একই দিকে থাকলে সেগুলো যোগ করবা, আর অপর বাহুটাকে সমান সমান ডান পাশে রাখবা। এটা হচ্ছে ত্রিভুজের যোগবিধির নিয়ম। তো যোগবিধির বিষয়টা বুঝতে পারছো? একটু সবাই আমাকে জানাও ত্রিভুজের যোগবিধির বিষয়টা বুঝতে পারলা কিনা। আচ্ছা, এখন এটার উপর ভিত্তি করেই আমরা একটা স্পেশাল প্রবলেম সলভ করব। আর এটা আমাদের হচ্ছে 2024 সালে বোর্ড পরীক্ষা প্রশ্নে আসা। তো আমি একটু হোয়াটসঅ্যাপে যাচ্ছি, তোমরা একটু হোয়াটসঅ্যাপে যাও। হোয়াটসঅ্যাপে গিয়ে একবারে যে প্রথম যে এটা আছে ছবিটা, সেই ছবিটা বের করো তোমরা। তো আসলে আমি তোমাদের বলতেছি,
এটা হচ্ছে তোমার প্রথমে না কয়েকটা পেজ উল্টালি পাবা। আমি আসলে হোয়াটসঅ্যাপে আছি এই মুহূর্তে, আমি একটু দেখাচ্ছি। তো এটা হচ্ছে প্রথম যে ছবি সেটা। এই ছবিটা আমাদের আসছিল তোমার এ আসে কুমিল্লা বোর্ড 24 সালে। তো এই যে আমাদের ছবি দেওয়া আছে, ছবির মধ্যে একটা ত্রিভুজ লেখা আছে, ত্রিভুজের কতগুলো বাহু লেখা আছে। আমরা একটু পড়ি, হ্যাঁ। এখানে আমাদের গহন প্রশ্নে বলতেছে উদ্দীপকে অনুযায়ী গাণিতিকভাবে যাচাই করো পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর। তোমরা কি পাইছো? আমি একটু হোয়াটসঅ্যাপে গিয়েছি তো ক্যামেরা অফ করতে, ক্যামেরা অফ আছে। আচ্ছা, এখন আমরা প্রমাণ করতে হবে যে উদ্দীপকের ত্রিভুজের আলোকে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর। তো চল আমরা এটা একটু নিয়ে আসি আমাদের স্ক্রিনের সামনে। তো আমি একটা হাতে ছবি আঁকছি, এই যে এটা হচ্ছে সেই ছবি। তো আমি এটা দিয়ে তোমাদের একটু বুঝাবো, তাহলে বাকিটা তোমরা সমাধান দেখলেই বুঝতে পারবা। তো একটু মনোযোগ দিয়ে দেখো, এই যে আমাদের ত্রিভুজটা। তো এখন এই যে ত্রিভুজটা আছে, ত্রিভুজটার আমি একটু নাম দিই, হ্যাঁ। আমাদের এটা তো চলে গিয়েছে, একটু ওয়েট, আমি নাম দিই। এখানে লিখছে তোমার ত্রিভুজটার নাম হচ্ছে, এখানে প্রথমে এন দিয়েছে, তারপর দিয়েছে তোমার এদিকে এল, তারপর এম। তো আমি এখানে এন দিলাম, এন, তারপর হচ্ছে তোমার এখানে এম উপরে, আর নিচে হচ্ছে আমার এদিকে এল। আচ্ছা, এখন এই তিনটা ত্রিভুজ হইল। আমি আবার চলে আসতেছি, হ্যাঁ। দেখো, তো এই যে তিনটা ত্রিভুজ বিন্দু এন, এল আর এম। এখন তিনটা বাহু, পি বাহু, কিউ বাহু আর হচ্ছে আর বাহু। এখন তুমি চিন্তা করবা এখানে ভিতরে ত্রিভুজ তিনটা তৈরি হয়েছে। যেমন এই যে এন ও এল একটা ত্রিভুজ, আবার এল ও এম দুইটা ত্রিভুজ, এন ও এম তিনটা ত্রিভুজ। সবাই কি তিনটা ত্রিভুজ বুঝতে পারছো? ভেতরে তিনটা ত্রিভুজ তৈরি হয়েছে। এতটুকু বুঝছো? রেসপন্স করতে হবে। আচ্ছা, না বুঝে বলতে হবে, দ্রুত রেসপন্স করবা, ভয়েসে বলবা। আচ্ছা, এটা শেষ। এখন প্রথম ত্রিভুজ থেকে পি ভেক্টর যদি আমি চিন্তা করি, পি ভেক্টর নিয়ে চিন্তা করো। আচ্ছা, প্রথম ত্রিভুজের এই পি ভেক্টর নিয়ে চিন্তা করলাম। এখন প্রথম ত্রিভুজের তিনটা বাহু ও এন, ও এল, এম এল। এখন এই তিনটা বাহুর মধ্যে কোন দুইটা বাহু একই দিকে আছে? দেখো তো, কোন দুইটা বাহু একই দিকে? ও থেকে এন, মানে বি ভেক্টর যেদিকে এন থেকে এলে আসার কথা এটাই দিকে আছে। তার মানে পি ভেক্টর আর বি ভেক্টর একই দিকে কাজ করতেছে। কথা কি বুঝছো? দেখো, এখান থেকে এটা যেদিকে, এখান থেকে এটা এদিকে, একই দিকে। এখান থেকে এদিকে যাওয়ার কথা ছিল, কিন্তু এটা উল্টো দিকে আসছে। তার মানে এখানে এ ভেক্টরটা উল্টা দিকে। তার মানে এই চিত্রের জন্য আমি বলতে পারি প্রথম যে কন্ডিশন সেটা হচ্ছে পি ভেক্টর আর হচ্ছে গিয়ে আমাদের এই বি ভেক্টর দুইটাই একই দিকে, যেন এটা প্লাস প্লাস, পি ভেক্টরও প্লাস, বি ভেক্টরও প্লাস। আর যেহেতু এই ভেক্টর বিপরীত দিকে, এই জন্য এটা সমান সমান ডান দিকে থাকবে। এটা হচ্ছে একটা উত্তর। দেখো তো বুঝতে পারলা কি না সবাই? এতটুকু বুঝতে পারছো সবাই? যে এই দুইটা একই দিকে, সে দুইটা প্লাস, আর বাকিটা সমান সমান ডান দিকে থাকবে। ক্লাসে বাকিরা বুঝছো? রেসপন্স করতে হবে বাকিরা। থ্যাংক ইউ প্রকাশ, জয়েন করছো। 25-এর 4 জন, মুশফিক, শিপন, প্রকাশ, তামান্না। ওকে, এখন তোমরা উত্তর দিবা। পি ভেক্টর হইলো বা কিউ ভেক্টরের জন্য আমি কি করব? কিউ ভেক্টরে এখানে 2 নং সমীকরণ তৈরি করব। বলো, কিউ ভেক্টরের ক্ষেত্রে কোন দুইটা একই দিকে আছে এই জায়গার মধ্যে, এই ত্রিভুজে? বলো তো। আর সি আর এ। আচ্ছা, এখানে বলতেছো যে সি এ, না এটা একটু ভুল হয়েছে। দেখো, ও থেকে এলে যাও, ঠিক আছে। এল থেকে এম এ যাওয়ার কথা, তাও ঠিক আছে। প্রশ্ন হচ্ছে এই ত্রিভুজে কোন দুইটা বাহু একই দিকে কাজ করতেছে? এই যে ও, এখানে এ মানে ও থেকে এল এর দিকে আর এল থেকে এম এর দিকে। গুড। তাহলে এইখান থেকে এল এর দিকে ঠিক আছে, এখান থেকে এম এর দিকেও ঠিক আছে। তার মানে এ ভেক্টর কিউ ভেক্টর একই দিকে কাজ করতেছে। তাহলে এ ভেক্টর
আর কিউ ভেক্টরগুলো প্লাস হবে ভেক্টর সমান সমান সি ভেক্টর। ভেরি গুড, সমান সমান সি ভেক্টর উল্টার দিকে, তাহলে সি ভেক্টর অপোজিট সাইডে হবে। যে প্রশ্ন প্রথমে বলছিল দেখো তো বুঝতে পারলা কিনা, যে দুটো একই দিকে সেগুলো প্লাস, যেগুলো বিপরীত দিকে সেগুলো অপোজিট, সমান সমান ডান দিকে থাকবে। সবাই বুঝছো? এটা বুঝছো সবাই? আচ্ছা, এখন আর এই আর ভেক্টরের জন্য বলো তো কি হবে, কোন দুইটা একই দিকে আছে? স্যার এখানে বি ভেক্টর আর আর ভেক্টর একই দিকে। এক্সিলেন্ট, বি ভেক্টর আর ভেক্টর একই দিকে, সি ভেক্টর অপোজিট দিকে। তাহলে 3 নং সমীকরণটা আমার কি দাঁড়াবে, বি ভেক্টর আর হচ্ছে আর ভেক্টর একই দিকে কাজ করতেছে, সমান সমানে অপোজিট থাকবে কি সি ভেক্টর। ওকে, এগুলো শেষ। এবার আমরা এখান থেকে পি ভেক্টর কিউ আর আর বের করব। তাহলে কি লিখতে পারি, পি ভেক্টর সমান সমান এ ভেক্টর থেকে বি ভেক্টর ডান দিকে গেলে মাইনাস হয়ে যাবে, বি ভেক্টর বাদ দিব। বুঝছো সবাই? এটা বুঝছো? পি ভেক্টর কেমন পাবো, এ থেকে বি ভেক্টর বাদ দিব। বুঝছো? কথা বলো, কথা বলো। বুঝছো? পি ভেক্টর বের করবো, তাহলে এ ভেক্টর থেকে বি ভেক্টর বিয়োগ করলে হয়ে যাবে। আচ্ছা, কিউ ভেক্টর কেমন বের করবো বলো তো, সি ভেক্টর থেকে কাকে বাদ দিতে হবে, এ ভেক্টর বাদ দিলে কি পেয়ে যাব। বুঝছো সবাই? তাড়াতাড়ি বলো। বুঝছো সবাই? একটু কথা বলো। এবার এটা কেমনে হবে, আর ভেক্টর কেমনে পাবো, আর ভেক্টর কেমনে পাবো, জোরে রেসপন্স করবা। আর কেমনে পাবো, সি থেকে বি বাদ দিব, এই যে। তো আর ভেক্টর হবে কি, সি ভেক্টর থেকে বি ভেক্টর বাদ দিব, তাহলে কি আর ভেক্টর পাওয়া যাবে। শেষ। এতটুকু ক্লিয়ার বুঝতে পারলে বাকিটা এমনি পারবা। ক্লাসে বাকিটা বুঝছো সবাই? এতটুকু বুঝতে পারছো কিনা এতটুকু আমার জানাও। আচ্ছা, এবার হোয়াটসঅ্যাপে যাও। হোয়াটসঅ্যাপে যা দেখো, হোয়াটসঅ্যাপে যা দেখো সমাধান দেখো। সমাধানের একবারে প্রথম দিকে যে এটা আছে দেখতে পাচ্ছ কিনা আমাকে জানাও। প্রথমে আমরা পাচ্ছি পি ভেক্টর হচ্ছে এ থেকে বি ভেক্টর বাদ দিলাম, এ ভেক্টর লেখা আছে, বি ভেক্টর লেখা আছে, এই ভেক্টরগুলো সব লেখা আছে। ভেক্টরগুলো আমরা আসলে গ থেকে পাইছি, বুঝছো? এ বি সি তিনটা ভেক্টর গ থেকে পাইছি। তোমাকে দেখতেছো? হোয়াটসঅ্যাপে যাও, পরে পেজ উল্টালে পেয়ে যাবা। তোমাকে দেখতেছো? আচ্ছা, তো এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর এগুলো গ থেকে পাইছি, গ থেকে পাওয়া যাবে, এটা তেমন কঠিন কিছু না। তুমি চিত্র দেখি গ থেকে বের করতে পারবা। আচ্ছা, তো আমরা দেখি যে গ থেকে কেমন প্রশ্ন ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের এ আর বি দেওয়া আছে, এ আর বি হচ্ছে দেওয়া আছে তোমার। আর সিটা আসলে আমরা গ থেকে পাইছি, সি ভেক্টরটা। এটা কি সামান্তরিক সূত্রের প্রমাণ নাকি? না না, দাঁড়া, সি ভেক্টর কি দেওয়া আছে? আচ্ছা, সি ভেক্টর হচ্ছে এ ও বি ভেক্টরের লম্ব। আচ্ছা, তো আসলে এখানে সামান্তরিক সূত্রের প্রমাণ, না না প্রমাণ না, এটা হচ্ছে, হ্যাঁ সরি প্রমাণ, হ্যাঁ আমাদের ত্রিভুজে যোগবিধি প্রমাণ করতে হবে। আচ্ছা দেখো, ওই গণং হতে একটা অংশ আর কি পাইছে যে এ ক্রস বি হচ্ছে 10i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 8k ক্যাপ, এটা হচ্ছে সি ভেক্টর। দেখো তো বুঝছো কিনা, গণং থেকে এটা করা হয়েছে, গণং করলে পারবা। গণংটা করতেছি না, আমরা গহনং করতেছি। গণং থেকে সি ভেক্টর পেয়ে গেছি, এ আর বি তো দেওয়া আছে। বুঝছো এতটুকু? রেসপন্স করো, সবাই একটু কথা বলো। আচ্ছা, মুশফিক পাইছো? মুশফিক, শিপন, প্রকাশ, তোমরা কি পাইছো? হোয়াটসঅ্যাপে যাও, ছবিগুলো দেখো, পেয়ে যাবা। ওকে, এখন দেখো তো আমাদের প্রথমত পি ভেক্টর বের করলাম, এ থেকে বি বাদ দিলাম, তাহলে পি ভেক্টর কেমনে হইলো, ওইগুলো বিয়োগ করতে পারো সবাই। -3i ক্যাপ -j ক্যাপ প্লাস 4k ক্যাপ, শেষ, পি ভেক্টর পাইছি। আবার কিউ ভেক্টর বের করতেছি, সি ভেক্টর থেকে এ ভেক্টর বাদ দিলে তাহলে -9i ক্যাপ প্লাস j ক্যাপ -10k ক্যাপ, শেষ। এরপরে আমাদের ওই আর ভেক্টর পাইলাম কেমনে, সি থেকে বি বাদ দিলাম, -12i ক্যাপ আর হচ্ছে কি -6k ক্যাপ, তিনটা ভেক্টর পাই গেছি। স্ক্রিন দেখা যাবে না, ওই যে হোয়াটসঅ্যাপে যেতে হবে, হোয়াটসঅ্যাপ থেকে তোমার নিতে হবে, ছবি নিতে হবে। আচ্ছা, একটু কষ্ট করো, এটা কষ্ট করে এরপর আমি আসতেছি স্ক্রিনে। এখন এই তিনটা পাইছি, এখন লেফট হ্যান্ড সাইড কি, পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর সমান সমান আর ভেক্টর প্রমাণ করতে হবে। তো পি ভেক্টর মান নিলাম
প্লাস কিউ ভেক্টরের মান নিলাম, এবার যোগ করে দেখলাম যে এটা আর ভেক্টরের সমান। আর ভেক্টরটা যেমন -12 i cap -6 k cap, এখানে p প্লাস কিউ ভেক্টরটাও সেম -12 i cap প্লাস কি 6 k cap। তার মানে এই দুইটা যোগফল আর ভেক্টরের সমান। রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। মুশফিক, শিপন, তামান্না বুঝতে পারছো? প্রকাশ বুঝতে পারছো? ওকে, জি স্যার। তার মানে এটা আমাদের শেষ, এটা আমাদের প্রথম প্রশ্নের সমাধান হলো। আমি শুরুতে একটু লিংক থেকে বের হয়ে গেছিলাম, মেবি বা শুনতে পাইছিলাম না। এই যে সি ভেক্টর এখন মানে কিভাবে আসলো স্যার? আচ্ছা, সি ভেক্টরের মানটা আসে তোমার দুইটা ভেক্টরের গুণফল। তুমি দেখো হোয়াটসঅ্যাপে যাও, হোয়াটসঅ্যাপে এখানে বলতেছে আমাদের ওই উদ্দীপকে তাকাইলে বুঝবা। উদ্দীপকে আমাদের বলতেছে সি ভেক্টর হচ্ছে এ ও বি ভেক্টরের উপর লম্ব। দেখো পাইছো কিনা? উদ্দীপকে এক জায়গায় লেখা আছে সি ভেক্টরটা হচ্ছে দুইটা ভেক্টরের লম্ব। তো লম্ব মানে কি? ক্রস গুণফল। দুইটা ভেক্টর রাশির ক্রস গুণফল মানে লম্ব। বুঝছো? তো এই এ আর বি ক্রস গুণফল করলে যে ভেক্টর পাওয়া যায় সেটা সি ভেক্টর। ওই সি ভেক্টরটা গ হতে পাইছি 10 i cap প্লাস 2 j cap প্লাস 8 k cap। বুঝছো এবার? এটা কমপ্লিট। আচ্ছা, এটা শেষ। তো সবাইকে বলতেছি এটা আমাদের ত্রিভুজের যোগ বিধি থেকে আসা একটা প্রশ্ন। আশা করি এটা বুঝতে পারছো। জানাত বুঝতে পারছো? জানাত মোহনা, জান্নাত মোহনা তুমি কি বুঝতে পারছো? আসলে ওই প্রশ্নটা দেখো নাই তো এই জন্য সমস্যা হচ্ছে, বুঝতে যাও। তো ত্রিভুজের যোগ বিধি থেকে একটা প্রশ্ন আমরা পাইলাম। এরপরে আমাদের মেইন বইয়ের যে মেইন টপিক সেটা হচ্ছে স্পেশাল, যেটা থেকে প্রতি বছর পরীক্ষা প্রশ্ন হয়, সামান্তরিক সূত্র। এই সামান্তরিক সূত্রের প্রচুর অঙ্ক, নদী নৌকার অঙ্ক, বৃষ্টির অঙ্ক, আপেক্ষিক বেগের অঙ্ক, লব্ধির অঙ্ক, প্রচুর প্রচুর অঙ্ক। এই সামান্তরিক সূত্রটাই আমরা আজকে এখন দ্বিতীয় টপিকে আছি। প্রথম টপিকে আলোচনা শেষ, দ্বিতীয় টপিকে আলোচনা করতেছি। তো এখন সামান্তরিক সূত্রের যে বেসিক আলোচনা এটা আমরা জানি, এটা মোটামুটি আমরা অনেক আগে পড়ছিলাম। তো আমি যখন তোমাদেরকে বেসিক ক্লাসে পড়াইছিলাম সামান্তরিক সূত্র দিয়েই মূলত স্পেশাল ক্লাস নিয়েছিলাম। তো আমি সেই নোটটা একটু বের করে রিভাইজ করতেছি। সামান্তরিক সূত্রের লব্ধির মান বের করা, তারপর হচ্ছে গিয়ে লব্ধির দিক বের করা, লব্ধির দিক নির্ণয় করা, যেমন যে টেন থিটার সূত্র, কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা, লব্ধির সর্বোচ্চ মান সর্বনিম্ন মান, এগুলো শর্ত, এগুলো অনেক আমরা জানি। এটা হচ্ছে দ্বিতীয় নম্বর টপিক। তো এই দ্বিতীয় নম্বর টপিকে আমরা যখন একবার প্রথম দিকে পড়ছিলাম এই ইয়াটা পড়ছিলাম সামান্তরিক সূত্র। তো সামান্তরিক সূত্রটা কি ছিল? পি কিউ যখন ভেক্টর থাকতো আলফা কোণে তখন আমাদের সামান্তরিক সূত্র ছিল লব্ধির মান বের করার সূত্র রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা। আর লব্ধির দিক নির্ণয়ের সূত্র ছিল টেন থিটা। যেমন এই যে লব্ধিটা হচ্ছে যে আর মাঝখান দিয়ে, এটা হচ্ছে কোণ তৈরি করছে মনে করি পি ভেক্টরের সাথে, তাহলে সেটি কোণ তৈরি হলো। তাহলে যার সাথে কোণ তৈরি করে সে থাকে একা। একটা কথা আছে এখানে, যার সাথে অ্যাঙ্গেল সে থাকে সিঙ্গেল, যাই এটা শুনছিলাম। তো আমাদের এই পি ভেক্টরের সাথে কোণ তৈরি করছে, যেহেতু পি ভেক্টর সিঙ্গেল নিচে থাকবে, উপরে হবে তোমার কিউ, নিচেও কিউ, আর টেন বলতে সাইন বাই কস, তো এখানে আলফা আলফা যুক্ত হবে। তো এই হচ্ছে সূত্রের পরিচয় ব্যাখ্যা। দেখো বুঝতে পারছো কিনা? আগেও পড়াইছিলাম, রিভাইজ করলাম জাস্ট একটু, দেখো বুঝছো কিনা। পি এর সাথে অ্যাঙ্গেল করছে দেখা পি সিঙ্গেল মানে একা বসে আছে, আর উপরে কেউ নিচে কেউ, টেন মানে কি সাইন বাই কস, আর কোণ হবে আলফা আলফা। বুঝছো এতটুকু? এখানে আর কিছু করতেছি না, এগুলো সব পড়াইছে আগে। কথা বলো স্যার। লব্ধির মানের ক্ষেত্রে আর হচ্ছে স্যার দিক মানে আলাদা, তাই না? এটা লব্ধির মান হচ্ছে এই যে এতটুকু, আর লব্ধির দিক, লব্ধিটা কতটুকু অ্যাঙ্গেলে কাজ করবে, কোন রেখা কোন ভেক্টরের সাথে, পি এর সাথে নাকি কিউ এর সাথে, এটা আলাদা। বুঝছো? কি স্যার? কোন বলতে স্যার শুধু থিটা কোনটা নাকি আলফা কোনটা? লব্ধির বলতে কোন বলতে লব্ধির দিক বলতে থিটা কোণ, আর এই কোণ হচ্ছে মূল ভেক্টরের কোণ। আলফা হচ্ছে মূল ভেক্টরগুলোর মধ্যবর্তী কোণ, আর লব্ধির কোণ বললে থিটা হবে সবসময়। ঠিক আছে? আচ্ছা, এটা আমাদের শেষ। এবার আমরা সৃজনশীল প্র্যাকটিস করে যাবো। হোয়াটসঅ্যাপে যাও, হোয়াটসঅ্যাপে দেখো 24 সালে একটা প্রশ্ন আসছে। এটা হচ্ছে আমাদের কুমিল্লা বোর্ড 24 সালে আসা প্রশ্ন। 1 কিলোমিটার প্রস্থের একটি নদীর তীর বরাবর 4 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে মিটার পার সেকেন্ড বেগে একটি বাস গতিশীল। নদীর অপর তীর হতে একজন ব্যক্তি সরাসরি বাসটিকে দেখতে পেয়ে বাসটিকে ধরার জন্য স্রোতের দিকের সাথে 70 ডিগ্রি কোণ তৈরি করে এবং 6 মিটার পার সেকেন্ড বেগে নৌকা যোগে রওনা হলো। নদীতে স্রোতের বেগ দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড। এখন বলছে নৌকার লব্ধি বেগ কত? মনে রাখবা স্রোতের বেগ হচ্ছে 2 আর নৌকার বেগ কত? 6। তো স্রোতের বেগকে তুমি
ইউ ধরো, নৌকার বেগকে ভি ধরো। আর স্রোত আর নৌকার মধ্যবর্তী কোণ কত বলো তো? স্রোতের বেগের সাথে নৌকার বেগের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি বলো তো? পাইছো প্রশ্নটা? কথা বলো। জি স্যার 70 ডিগ্রি। 70 ডিগ্রি। তাহলে দেখো ইউ আর ভি পাইছো 70 পাইছো, 70 হচ্ছে আলফা, এটা হচ্ছে আলফা। তো পরের পেজ দেখো সমাধান দেওয়া আছে। তো পরের পেজ আমাদের সমাধানে বলতেছে যে স্রোতের বেগ ইউ, নৌকার বেগ ভি, স্রোতের সাথে নৌকার কোণ আলফা 70। তার লব্ধি বেগ চাইছে। লব্ধি বেগ মানে হচ্ছে কি আর। তো আর ইকুয়াল টু রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। এখানে পি বলতে ইউ, ভি বলতে হচ্ছে কিউ। শেষ। তো এরপরে ইউ স্কোয়ার বি স্কোয়ার প্লাস 2uv কজ আলফা দিয়ে ইউ আর ভি স্যার এটা বুঝবো কিভাবে স্যার? কোনটা মানে পি কে ইউ ধরতে হবে, কিউ কে ভি ধরতে হবে? তুমি মানে ইচ্ছা, তোমার এটা ইচ্ছা। মানে বুঝবো কি? এটা বোঝা মানে এটা কোনো শর্ত না। তুমি চাইলে যে কোনো একটা ইউ, যে কোনো একটা ভি বা যে কোনো একটা পি, যে কোনো একটা কিউ ধরতে পারো, ইচ্ছা তোমার, কোনো সমস্যা নেই। বুঝছো এবার? অ্যাজ আর ইউ উইশ। ওকে, কমপ্লিট এতটুকু। এবার মান বসাই দিলাম। ইউর মান 2, ভি এর মান 6, তারপরে 2uv মান টান বসে ক্যালকুলেশন করলে বর্গমূল করলে আর এর মান 6.94। দেখো তো 25 যারা আছে তোমরা কি অঙ্কটা বুঝবা? ক্যালকুলেশন করতে পারবা না? 25 ব্যাচ যারা আছো এটা আমাকে জানাও, পারবা ক্যালকুলেশনটা? বুঝছো? আচ্ছা, তো এই ক্লাসে এতটুকু অংশ আমরা রেকর্ডটা এখানে সেভ করলাম। আসসালামু আলাইকুম। আমাদের আজকের স্পেশাল রিভিশন ক্লাসের এই মুহূর্তে আমরা 2023 সালে ঢাকা বোর্ড এ আসা একটা স্পেশাল প্রবলেম সলভ করব, যেটা আমাদের সামান্তরিক সূত্রের টপিক থেকে আসে। তো এখানে আমাদের বলতেছে যে 1 কিলোমিটার প্রস্থে একটি নদী আছে। নদী পার হওয়ার জন্য দুইজন সাঁতারু সাঁতার দিয়েছে। তো প্রথম সাঁতারুর বেগ হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার এবং স্রোতের প্রতিকূলের সাথে 60 ডিগ্রি কোণ করে। এটা বুঝতে হবে, স্রোত যেদিকে যায় সেই দিকে হচ্ছে অনুকূল, আর প্রতিকূল বলতে বিপরীত দিকে। এটা তোমরা বুঝো। স্রোত যেদিকে যায়, সাপোজ ডান দিকে স্রোত, ডান দিকে সাঁতার দিলা, এটা হচ্ছে অনুকূলের সাঁতার। আর স্রোত ডান দিকে যায়, তুমি বাম দিকে সাঁতার দিলা, এটা হচ্ছে প্রতিকূল। কথা কি বুঝতে পারছো কিনা? একটু সবাই রেসপন্স করো, কথা বলো। আচ্ছা, তো স্রোতের প্রতিকূলের সাথে 60 ডিগ্রি মানে কি বিপরীত দিকের সাথে 60 ডিগ্রি কোণে প্রথম সাঁতারু রওনা করছে এবং দ্বিতীয় সাঁতারু 6 কিলোমিটার পার আওয়ার বেগে একই বেগে আড়াআড়িভাবে সোজাভাবে রওনা করছে। তো নদীতে স্রোতের বেগ দেওয়া আছে 3 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে উদ্দীপক। এখন আমাদের বলছে গণঙে প্রথম সাঁতারুর লব্ধি বেগ নির্ণয় করো। প্রথম সাঁতারুর লব্ধি বেগ কত বের করতে হবে। এখানে একটা বিষয় আছে, কথা হচ্ছে আমাদের বেগের মান কিন্তু হয় মিটার পার সেকেন্ডে, লেখা আছে কিলোমিটার পার আওয়ার। এখন বলো তো কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড নিতে শর্টকাট টেকনিক কি শিখাইছিলাম, মনে আছে তোমাদের? কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড নিতে হলে স্যার 1000 ভাগ। জি স্যার, শর্টকাট নিয়ম 1000 ভাগ 3600 দিয়ে না, শর্টকাট নিয়ম ছিল 3.6 দিয়ে ভাগ করবা, শেষ। শর্টকাট নিয়ম 3.6 দিয়ে ভাগ করবা। কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড নিতে 3.6 দিয়ে ভাগ করলেই হয়ে যাবে 1.67। শিখাইছিলাম না তোমাদের, মনে আছে না নাকি ভুলে গেছো? কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড নিতে 3.6 দিয়ে ভাগ করলেই হয়ে যায়, জাস্ট 3.6। 3600 ভাগ 1000 দিয়ে আমি যে গুণ করে 3.6 দিয়ে গুণ করতে একই, তবে আমরা ওটা না করে 3.6 দিয়ে ভাগ করব, শেষ। বুঝছো? এটা সহজ, এটা মনে রাখা সহজ হয়। 3.6 দিয়ে ভাগ করলে হবে, ওটা করলে হবে, এটা করলে হবে, তবে আমার এটা শর্টকাট হয়ে যায়, তাড়াতাড়ি হয়ে যায়। তো এটা হচ্ছে একটা সমস্যা, এটা মিটার পার সেকেন্ড করব। ওকে, এটা হইলো। তো এইটাও মিটার পার সেকেন্ড করব, 3.6 দিয়ে ভাগ করব। এরপরে আমাদের বাকি কাজগুলো করতে হবে। এই অঙ্কের মধ্যে এটা হচ্ছে মেন চ্যালেঞ্জ। এখন কোণের মান বের করতে হবে, আলফা। আলফা হচ্ছে তোমার আমাদের লব্ধির সূত্র তো আমরা জানি, রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কজ আলফা। হ্যাঁ, লব্ধির সূত্র তো এটাই, তাই না? তো পিও পাইছি, কিউ পাইছি। পি হচ্ছে স্রোত ধরলাম, কিউ হচ্ছে নৌকা ধরলাম। এই যে কোণের মানটা, এই কোণের মানটা হচ্ছে মূল চ্যালেঞ্জ। এখন কোণের মান কত হবে বলো তো? কোণের মান তো লেখা আছে 60 ডিগ্রি। এখন কোণের মান কত হবে? 60 ডিগ্রি হবে নাকি চেঞ্জ হবে? দেখে থেকে কেউ বলতে পারো কিনা? স্যার কোণের মানটা বের করে নেওয়া লাগবে নাকি? আচ্ছা, কোণের মান কত হবে? স্রোতের প্রতিকূলের সাথে 60 ডিগ্রি কোণে রওনা করছে সাঁতারু, প্রথম সাঁতারু। 120 ডিগ্রি মেবি। এক্সিলেন্ট, 120 ডিগ্রি মেবি। ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। এটা বুঝতে পারছো, চিত্র দেখলে বুঝতে পারবা ইজিলি। দেখো, এটা হচ্ছে নদী, স্রোত যায় ডান দিকে, যে ইউ স্রোতের বেগ,
আর আর সাঁতারু যায় এইভাবে এইভাবে এইভাবে। এই দিকটা কিন্তু স্রোতের ডান দিকের সাথে প্রতিকূল, মানে বাম দিকের সাথে ৬০ ডিগ্রি কোণ। এই যে এই ৬০ ডিগ্রি কোণ, এই কোণটা হচ্ছে তোমার স্রোতের প্রতিকূলের সাথে সাঁতারুর বেগ। কিন্তু আলফা হচ্ছে তোমার স্রোতের দিকের সাথে, স্রোত যেই দিকে যায় সেই দিকের সাথে সাঁতারুর বেগের দিক হচ্ছে আলফা। কথাটা বুঝো। আলফার পরিচয় হচ্ছে দুইটা ভেক্টর রাশির মধ্যবর্তী কোণ, যেই ভেক্টর রাশিগুলো যেই দিকে অবস্থান করে, যেই দুই দিকে। তো স্রোতের বেগ হচ্ছে ডান দিক আর সাঁতারু হচ্ছে এই দিক। তাহলে স্রোতের বেগের দিকের সাথে, মানে ডান দিকের সাথে সাঁতারুর বেগের দিকের মধ্যবর্তী কোণটাই আলফা। অর্থাৎ এই কোণটাই হচ্ছে আলফার পরিচয়। এইটা কিন্তু আলফা নয়। কথা বুঝছো? সবাই কথা বললো। এটাই এই অঙ্কের মেল চ্যালেঞ্জ। আচ্ছা, তামান্না কথা বলো। জান্নাত, মোহনা, শিপন, তোমাদের রেসপন্স কই তাড়াতাড়ি বলো। আচ্ছা, এটাই মেন চ্যালেঞ্জ। এখন এই কোণটা বের করতে হবে। এই কোণটা হচ্ছে ৬০ ডিগ্রি, এই পুরোটা ১৮০ ডিগ্রি। তো ১৮০ থেকে ৬০ বাদ দিলে ১২০, শেষ। তাহলে আমাদের অঙ্ক শেষ। এখন বাকিটা তোমরাই পারবা। তো আসলে V1 ইউ দিছে, তোমরা চাইলে ইউ ভি দিতে পারো। আমরা জানি সুলভ বেগ √u² + v² 2u cos আলফা। ইউ ভি মান বসায় দিলা, আলফাটা বসায় দিলা, ক্যালকুলেশন করলা, উত্তর হয়ে গেল 1.4434 মিটার পার সেকেন্ড। এগুলো কি দেখাইতে হবে? এগুলো এখন তোমরা পারবা। তোমরা বড় হইছো না, রিভিশন ক্লাস করতেছো, যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারো। আচ্ছা, 180 - 60 হলো কিভাবে? আচ্ছা দেখো মোহনা, তোমাকে বুঝতে হবে যে সাঁতারুর দিকের সাথে, সাঁতারুর দিক তো হলো এইটা, সাঁতারুর দিকের সাথে স্রোতের দিক। স্রোত কোন দিকে যায়? স্রোত কি বামে যায় নাকি ডানে যায়? ডানে যায়। এখন স্রোত যায় সাপোজ আঙ্গুলটা, হ্যাঁ স্রোত হচ্ছে আমার আঙ্গুল ডানে। তো এই ডানের সাথে এই কোণটাই তো বের করতে হবে, এটাই আলফা। স্রোতে সাঁতারুর বেগ আর আঙ্গুলের জিয়াটা, এটাই তো আলফা। বুঝছো এটা কথাটা? স্রোতের দিকের সাথে সাঁতারুর বেগের দিকের মধ্যবর্তী কোণটাই আলফা। এই হচ্ছে সে আলফা। দেখো বুঝছো কিনা, এটা তোমাকে বুঝতে হবে। স্রোতের দিকের সাথে সাঁতারুর বেগের দিকের মধ্যবর্তী কোণ। জানাত, মোহনা কথা বলো, বুঝতেছো কিনা? চলে গেছে, আচ্ছা হয়তো নেট সমস্যা। যাই হোক, তো এই হচ্ছে বিষয়টা, আশা করি বুঝতে পারছো। এতটুকু পারবা না বাকিগুলা? আমাকে ক্যাল করতে হবে নাকি পারবা? ক্যালকুলেশন করতে হবে আমাকে? তোমরা একটু বাসা বসে করবা, পারবা? আচ্ছা, তো এটা আমাদের হ্যাঁ এটা শেষ, এটা আমাদের কমপ্লিট। আচ্ছা, এরপরে হচ্ছে কি আমাদের পরবর্তী অংশ। এটা আমাদের ঢাকা বোর্ড 23 সালে আসে। এই প্রশ্নটাও ঢাকা বোর্ড 23 সালে আসছিল, তবে এটা আমাদের গাড়ির ছাদের সাথে কোন একটু ডিফিকাল্ট এটা। তো এটা আসলে লব্ধি বেগের অঙ্কই। যখন মনে রাখবা গাড়ি, বৃষ্টি এগুলো হয় তখন আমাদের ওই 90 ডিগ্রি কোণে কাজ করে। পি আর কিউ ভেক্টরগুলো 90 ডিগ্রি কোণে কাজ করে। সেক্ষেত্রে সূত্র হবে একটা, আমরা স্পেশাল সূত্রগুলো জানি। একই দিকে কাজ করলে লব্ধির মান পি প্লাস কিউ সর্বোচ্চ, বিপরীত দিকে কাজ করলে লব্ধির মান কি হয়? পি মাইনাস কিউ বা কিউ মাইনাস পি। আর যদি 90 ডিগ্রি কোণে কাজ করে, এটা বৃষ্টির নৌকার অঙ্ক হয়, বৃষ্টির ক্ষেত্রে অঙ্ক হয় বেশি। যেমন 90 ডিগ্রি কোণে কাজ করতেছে, 90 ডিগ্রি কোণে যে কাজ করে পি কিউ, 90 ডিগ্রি কোণে কাজ করতেছে আলফা কোণে, তাহলে লব্ধির সূত্র হবে √p² + q²। দেখো মনে আছে কিনা? শুধুমাত্র বৃষ্টির অঙ্কে এটা হয়। ডান দিকে বাস চলে, সাইকেল চলে, উপর থেকে বৃষ্টি পড়ে, সেক্ষেত্রে দুই রকম যে মানে এই দুই ধরনের যে বেগ সেটা কিন্তু 90 ডিগ্রি হয় পরস্পর। কথা বুঝতেছো? হ্যাঁ হ্যাঁ, বৃষ্টির ক্ষেত্রেই 90 ডিগ্রি কোণে কাজ করে দুইটা বেগ, বাতাসের বেগ আর হচ্ছে বৃষ্টির বেগ, বা তোমার বেগ বৃষ্টির বেগ 90 ডিগ্রি কোণে কাজ করে বিতাই আর এর মানের সূত্র হবে √p² + q²। এটা সবসময় সত্যি। কথা বুঝছো? সবাই একটু কথা বলো। 25 ব্যাচ।
আচ্ছা, স্যার যখন 90 ডিগ্রিতে কাজ করে তখন যদি আগের সূত্রতেও বসাই তাহলেও তো স্যার একই অ্যান্সার আসবে। এটাই, মানে ওখানে হ্যাঁ হ্যাঁ, মানে জি স্যার। শর্টকাট একই আসবে, তবে এটা শর্টকাট নিয়ম আর কি, বুঝছো? এরপর হচ্ছে তোমার এই কোণের মান বের করার জন্য একটা স্পেশাল নিয়ম শিখাইছিলাম, দূরে বাই কাছে লব্ধির যে দিক কোণের মান বের করার সূত্র ছিল কি, টেন থিটা ইকুয়াল টু টেন ইনভার্স দূরে বাই কাছে। অর্থাৎ আমাদের যখন এই যে কোণটা তৈরি হয় না, মনে করো ডান দিকে তুমি চলতেছো রাস্তায়, সাইকেল চালাচ্ছ, উপর থেকে বৃষ্টি পড়তেছে, তো এই তোমার দিকের সাথে যখন লব্ধির কোণ তৈরি হবে, এই কোণটা বের করার নিয়ম হচ্ছে দূরে বাই কাছে, টেন ইনভার্স দূরে বাই কাছে, মানে কি এই কোণটা কার থেকে দূরে, কিউ ভেক্টর থেকে দূরে আর পি এর কাছাকাছি। এর জন্য সূত্র হচ্ছে দূরে বাই কাছে, মানে থিটা কোণটা যার থেকে দূরে সে হবে উপরে, আর যার কাছাকাছি সে হবে নিচে। তারপরে সেই মানগুলো বসা দিবা, টেন ইনভার্স করবা, কোণের মান বের হয়ে যাবে। হ্যাঁ বলো। আমি আপনার ভেক্টর ক্লাসগুলো করি নাই তো, ওখানেও তো এগুলোই বুঝাইছেন তাই না? হ্যাঁ ওখানে এগুলো বেসিক বুঝাইছিলাম, এখন যাচ্ছে প্র্যাকটিস করার সময় রিভাইজ করতেছে আর কি, বুঝছো? আচ্ছা, তো এতটুকু বুঝছো কিনা? লিঙ্ক চলে যাবে, আমি আবার লিঙ্ক দিব, হ্যাঁ 1-2 মিনিট পর লিঙ্ক আসবে, রেকর্ডটা সেভ করে ইয়ে করবো, তো ওই জন্য আর কি। বুঝছো এতটুকু? কথা বলো সব, এতটুকু বুঝছো? ক্লিয়ার? স্যার ক্লিয়ার। আচ্ছা, তো এটা আমাদের শেষ। এখন আমাদের এরকমই বলছে যে আমাদের গ্লাসে গাড়ির পেছনের গ্লাসের ছাদের সাথে 30 ডিগ্রি কোণে হেলানো আছে, গাড়ির বেগ লেখা আছে, বৃষ্টি বেগ লেখা আছে। গাড়ির বেগ হচ্ছে 89 ক্যাপ, বৃষ্টি বেগ হচ্ছে তোমার -12 জে ক্যাপ। আসলে ভেক্টর দিয়ে রাখা আছে আর কি, ভেক্টরটা ইয়ে করতে হবে, রুট ওভার অফ আই স্কয়ার সব করলেই হয়ে যাবে। গাড়ির সামনের গ্লাস বৃষ্টি কত বেগে পড়বে সামনের গ্লাসে, তো এটা আসলে ভেক্টর দিয়েই করছে আর কি। তো মনে করে এরকম, আমাদের সাপোজ গাড়ি চলে হচ্ছে ডান দিকে ভি, উপর থেকে বৃষ্টি পড়ে ইউ। এখন আমাদের লব্ধি বেগ বের করতে হবে, লব্ধি বেগ আমরা বের করবো, লব্ধি বেগ বের করার জন্য এটা কাজ করছে, লব্ধি বেগ হবে আর, কত বেগে পড়বে আর কি। তো গাড়ির বেগ ভি তো হচ্ছে 18 আই ক্যাপ, তো ভি কেমনে বের করবো, মৌলাস দিয়ে বের করবো, কোজ ইট ওভার অফ আই এর সগ স্কয়ার, জে এর সগ স্কয়ার। আসসালামু আলাইকুম, আমরা এখান থেকে আলোচনা শুরু করতেছিলাম, লিঙ্ক চলে যাওয়াতে আমরা আলোচনা করতে পারিনি। তো যে বলতেছিলাম যে আমাদের বৃষ্টির অঙ্কে আমাদের এটাই হয়, 90 ডিগ্রি কোণে কাজ করে, সেক্ষেত্রে আমার লব্ধি মান বের করার সূত্র হয় কি, যে আর ইকুয়াল টু রুট ওভার অফ ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার। এখানে মরুলাস দেওয়ার কারণ হচ্ছে জাস্ট মানটা নিব, মানটা। আচ্ছা, এখানে এই যে ভেক্টর রাশির মানটা কেমনে বের করতে হয় আমরা জানি তো। ভেক্টর রাশি যদি আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপে থাকে, তাহলে রুট ওভার অফ আই ক্যাপের সকল স্কয়ার প্লাস জে ক্যাপের সকল স্কয়ার প্লাস কে ক্যাপের সকল স্কয়ার দিয়ে মান বের করতে হয়। মানগুলো বের করে কি জানো? তামান্না প্রকাশ, মান বের করার নিয়ম শিখাইছিলাম কিন্তু অনেক আগে। ভেক্টর রাশির মান আই ক্যাপ, জে ক্যাপ বাদ দিয়ে যে লিখতে হয়, মনে আছে কি? এই যে ছাতা ফর্মুলা আর কি, ছাতা ফর্মুলা। এই যে বর্গমূল সাইন দিয়ে আই সকল স্কয়ার, জে সকল স্কয়ার, কে সকল স্কয়ার। সাপোজ একটা ভেক্টর রাশি দেওয়া আছে আই জে কে দিয়ে, এর মান বের করবো। মান বের করার নিয়ম কি ছিল, যে আই সগ স্কয়ার, বর্গমূল সাইন জে সকল স্কয়ার, কে সকল স্কয়ার, বর্গমূল, তারপরে যে ক্যালকুলেশন করলে মান বের হয়। বুঝছো? প্রকাশ তামান্না, এইটাই আর কি। তবে এখানে আমাদের 3টা রাশি দেওয়া নেই, শুধু আই দেখা আছে, আই। যেমন এই যে আই 89 -12 জে, তাহলে রুট ওভার অফ আই এর সগ 18 স্কয়ার দিলে স্কয়ার রুটে কাটা যাবে, তাহলে 18 থাকবে। এটা হচ্ছে বেগের মান বের করার নিয়ম। বুঝছো এবার? বুঝতে পারছো? 18 স্কয়ার, বর্গমূল 18 স্কয়ার মানে কি, বর্গ আর বর্গমূল কাটাকাটি, তাহলে 18 থাকবে। আবার -12 বর্গ করলে স্কয়ার, বর্গমূল করলে কি হবে, 12ই থাকবে। তো এটা আর কি বিষয়। তো এটা হয়ে গেল, তো ইউ ভি পেয়ে গেলাম, তো ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার দিয়ে মান বসে দিলাম, তাহলে উত্তর হয়ে গেল আর এর মান 6√13, বা এটা দশমিক রাখলেও হবে। প্রকাশ দেখো বুঝতে পারলা কিনা, প্রকাশ চন্দ্র, এতটুকু বুঝছো? হ্যাঁ, তামান্না প্রকাশ কথা বললো, বুঝতে পারছো কিনা? রেসপন্স দ্রুত করতে হবে, সময় কম আমাদের।
স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, তো এটা শেষ। এরপরে হচ্ছে আমাদের গহনঙে বলছে ভিজবে কিনা। গহনং প্রশ্নে বলছে যে উদ্দীপকের গাড়ির পিছনের গ্লাস বৃষ্টিতে ভিজবে কিনা। তো এটা আসলে কোনে মান বের করছে। আসলে আমাদের গাড়ির ছাদের সাথে 30 ডিগ্রি কোণে হেলানো ছিল পেছনের গ্লাস। তো লব্ধির কোণের মান বের করছে আর কি, লব্ধির দিকের মান বের করছে। তো লব্ধির দিকের মান বের করার পর এই মানটা দেখছে তোমার 30-এর চেয়ে বেশি, 33 দশমিক এত ডিগ্রি হয়েছে। যেহেতু আমাদের ওই বাসের পেছনের গ্লাসটা ছিল ছাদের সাথে 30 ডিগ্রি কোণে হেলানো, তো আমাদের বৃষ্টির যে কোণটা, লব্ধি কোণটা, সে কোণে যেহেতু এর চেয়ে বেশি হয়ে গেছে, এই জন্য বৃষ্টিতে ভিজবে। আর যদি কম হইতো তাহলে ভিজবে না। এটা আর কি নিয়ম, মনে রাখবা যে আমাদের বাসের পেছনের গ্লাস ভিজবে কিনা এরকম অঙ্ক আসলে আমরা জাস্ট ওই কোণ বের করবো, লব্ধির যে কোণ থিটা বের করবো, সেই থিটাটা যদি আমাদের ওই হেলানো কোণের চেয়ে বেশি হয়ে যায় তাহলে ওই গ্লাসটা ভিজবে, আর যদি কম হয় তাহলে ভিজবে না, আর যদি সমানও হয় তাহলেও ভিজবে। কথা বুঝছো? কম হলে ভিজবে না, সমান হলে ভিজবে, এবং কি বেশি হলেও ভিজবে। দেখো বিষয়টা বুঝতে পারলা কিনা, রেসপন্স করো। তামান্না, বুঝতে পেরেছি। মুশফিক, তাশফিকটাকে প্রকাশ চন্দ্র, থ্যাংক ইউ। তো এটা কি নিয়ম। তো এখন এই কোণের মান বের করবো কীভাবে? কোণের মান বের করার জন্য ওই যে টেন থিটা সূত্র, কোণের মান বের করার জন্য কি টেন থিটা সূত্র ব্যবহার করা হয়েছে। তো এখন দেখো আমাদের এই চিত্রটার মধ্যে তাকালে আমরা বুঝতে পারবো যে এখানে কোণের মান কার সাথে তৈরি করা হয়েছে। এই যে আমাদের লব্ধির যে লব্ধি পরিচয়, এই লব্ধির আর সাপোজ এই ভি এর সাথে কোণ করছে, ইউর সাথে কোণ করে নাই, ভি এর সাথে কোণ করছে থিটা। যেহেতু ভি এর সাথে কোণ করছে এই জন্য ভিটা হচ্ছে একা, যার সাথে করে অ্যাঙ্গেল সে থাকে সিঙ্গেল। আমরা পড়ছি কিন্তু, তার মানে যার সাথে কোণ করবে সে থাকবে একা, তাহলে ভি হবে একা নিচে। কথা কি বুঝতে পারছো কিনা তোমাকে জানাও। যেহেতু এই যে থিটা কোণটা তৈরি হয়েছে এখানে ভি এর সাথে, এই জন্য ভি হচ্ছে একা নিচে, আর উপরে ইউ, নিচে ইউ আর ভিউ মাঝখানে নিচে প্লাস। মুশফিক বুঝছো? প্রকাশ বুঝছো? রেসপন্স দ্রুত করতে হবে, সময় কম, তাড়াতাড়ি বলতে হবে। ওকে, এরপর হচ্ছে সাইন বাই কস। আমরা জানি যে 10 মানে কি সাইন বাই কস। এই যে আলফা তোমরা জানি আলফা হবে আগের মতোই, মান টান বসা দাও। ইউর মান, আলফার মান 90 ডিগ্রি। কারণ 90 ডিগ্রি কেন? এই যে এই ভি আর ইউ কিন্তু 90 ডিগ্রি, বৃষ্টির বেগ আর হচ্ছে তোমার বেগ 90 ডিগ্রি। তারপর হচ্ছে এখানে মান টান বসাইলে ক্যালকুলেশন করলে দেখবা কোণের মান 33 মানে 30-এর চেয়ে বড়। যেহেতু কোণের মান 33 ডিগ্রি বা 30-এর চেয়ে বড়, সেহেতু গাড়ির পেছনের গ্লাস বৃষ্টিতে ভিজবে। শেষ, এটাই উত্তর। বুঝতে পারছো এতটুকু? আচ্ছা, থ্যাংক ইউ। তো আমরা আজকে 20টা সৃজনশীল প্রশ্ন টাচ নিয়েছিলাম। আমরা তো সব করতে পারবো না, বাকিগুলো বাসায় করবা, না বুঝলে আমাকে জানাবা। আর একটা কথা বলি, আমি তোমাদের জন্য এই যে 20টা নিয়েছি দেখাচ্ছি, অনেকগুলো। এই টপিকের 2 টপিক মিলা 20টা সৃজনশীল। এই যে 24-এর 2টা সমাধান করছি, 23-এর 2টা সমাধান করলাম, আর হচ্ছে গিয়ে আছে বাকি 16টা আছে। এর মধ্যে তো লাল দাগগুলো হচ্ছে আর একটু কঠিন, এটা আমাকে করাতে হবে। যেগুলো কালো সেগুলো তোমাদের বাড়ির কাজ থাকবে। তো একটা কথা বলি, আসলে দেখো আমি যদি সবগুলো করায় দিই তাহলে তো দেখা যায় আমার 4 মাস কেন, আমার তো লাগবো 8 মাস 12 মাস। কারণ কি প্রতিটা অঙ্ক ধীরে ধীরে করে দিতে হচ্ছে। তাহলে প্রতিটা অঙ্ক ধীরে ধীরে করে দিলে কতদিন সময় লাগবে করাইতে অঙ্কটা বলো তো? এক টাইপে অনেক অঙ্ক আছে। এখন এক টাইপে অনেক অঙ্ক কি করে দেওয়া সম্ভব? সাপোজ এক টাইপের মধ্যে 10-20টা অঙ্ক আছে, সব কি করে দেওয়া সম্ভব? তোমরাই বলো, আমার পক্ষে কি সময় আছে? হ্যাঁ বলো বলো। আপনি তো জানেন যে এখানে একই টাইপের অঙ্ক অনেকগুলো আছে। একটু আপনি ঘুরে যেগুলো করাই দিলেন এইরকম টাইপের অঙ্কগুলো যদি আপনি আমাদেরকে করতে দেন, এটা আমাদের সাথে প্র্যাকটিসও হয়ে গেল, আবার আমাদের মাথায় গেঁথেও গেল। হ্যাঁ, ভালো কথা বলছো, ভেরি গুড। আমি প্রকাশের সাথে একমত। এটাই এখন তোমাদের করতে হবে, শেষ 4 মাস কষ্ট করতে হবে। আমি সাপোজ এক টাইপের যত অঙ্ক আছে সৃজনশীলে, এর মধ্যে যেগুলো বেশি কঠিন সেগুলো দেখা দিব,
আর যেগুলো মোটামুটি তোমরা সমাধান দেখে দেখে করলেও করতে পারবা এবং হেল্প লাগলে আমি তো করবই, সেগুলো তোমাদের বাড়ির কাজ থাকবে। কারণ কি আমাদের তো এত লং টাইম সময় না, 4 মাস সময় আছে। 4 মাসের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি, ইংরেজি, বাংলা, সিটি সব পড়তে হবে, রিভাইজ করতে হবে। তো এত কিছু তো আর সম্ভব না আমাদের একার পক্ষে, তাই না? তো আমাদের প্রতি টাইপের যত রকমের ঘূর্ণাপেঁচা প্রশ্ন হয়, এর মধ্যে যত কঠিন প্রশ্ন আছে সেগুলো আমি ক্লাসে আলোচনা করব, আর বাকিগুলো সব বাড়ির কাজ থাকবে, সমাধান সহ আমি তোমাদের দিয়ে দিব। বাস জাস্ট প্রত্যেক দিন সবগুলো খাতায় লিখবা আর আমাকে প্রতিদিন খাতাগুলো দেখাইতে হবে। যদি তোমরা এই কাজটা করতে পারো 100% মারাত্মকভাবে সিরিয়াস হয়ে, তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ তোমাদের দিয়ে আমি কিছু একটা করতে পারছি। আদারওয়াইজ একবারে কি বলে বাচ্চাদের মতো ধরা পড়ানোর মতো সময় এখন নাই। তো এই ক্লাসটা যারা রেকর্ড দেখতেছেন আপনাদেরকে বলতেছি, আপনারা তো আজকে ক্লাস করতে আসলেন না, তো আপনাদের এই 4 মাসের প্রিপারেশনটা এমন হবে, আমি করে দিব 3-4টা অঙ্ক, আপনাদের করতে হবে 30-40টা অঙ্ক। কথাটা খেয়াল রাখবা কি বললাম, আমি করে দিব এক টাইপের 3-4টা অঙ্ক, আর আপনাদের করতে হবে বাকি 30-40টা অঙ্ক বাসায় বসে বসে, এবং প্রতিদিন আমাকে দেখাইতে হবে। তো সবাই কি পারবেন? আমি যে কথাগুলো বললাম সে কথা মতো কাজ করতে পারবেন? ইনশাআল্লাহ স্যার। ওকে, তো যদি এইভাবে আপনারা করতে পারেন, আপনারা যারা রেকর্ড ক্লাস দেখতেছেন তাদেরকেও বলতেছি, তাহলে অবশ্যই এইচএসসিতে ইনশাল্লাহ A+ পাওয়া অনেক সহজ। আর যদি আপনারা বলেন যে স্যার আপনিই করে দিবেন আমরা করব না, তাহলে ফেল করতে পারেন এইচএসসি এক্সামে। কারণ লেখাপড়াটা নিজের করতে হবে, কে করে দেওয়ার মতো না, কে করে দিয়েও হয় না। এরকম না আমি এইচএসসি পরীক্ষা দিয়ে আসবো, তোমাদের পরীক্ষা তোমার দিতে হবে, প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস। তো আমি আরও বলতেছি এই 4 মাস কষ্ট করো, আমি করা দিব 3-4টা, তোমরা করবা 30-40টা। কথার কথা বলতেছি, 30-40টা লাগবে না, কমপক্ষে তোমরা 10টা করবা, 10টা অঙ্ক করবা, বাড়ির কাজ থাকবে, রেগুলার 10টা অঙ্ক করে নিয়ে আসবা, আমি দিব। তাহলে মোটামুটি বুঝবো যে হ্যাঁ তুমি এইচএসসিতে ভালো রেজাল্ট করতে পারবা, আদারওয়াইজ তুমি লাড্ডু খাবা, মানে কি কিছুই হবো না তোমার দিয়ে, এটাই আর কি বিষয়। তো যাই হোক, মোটামুটি আমরা 4টা সমাধান করলাম, আমাদের সময় আর তো সময় করতেছে না, 8-10 এগুলো অনেক আছে। তো আগামী যে ক্লাসটা আছে সেই ক্লাসের জন্য এখান থেকে কিছু কিছু বাড়ি কাজ দিব, আর আগামী ক্লাসে বাকিগুলো আমি যতটুকু করে হেল্প করবো ইনশাল্লাহ, আর বাকিটা তোমাদের পড়া থাকবে। তোমরা সমাধান সহ দেখে দেখে পড়ে নিবা, আর কোনো সমস্যা হলে আমার প্রবলেম সলভিং গ্রুপে জানাবা, আমি তোমাদের সমাধান করে দেবো ইনশাল্লাহ। এখন আমাদের ইংরেজি ক্লাস শুরু হবে, ইংরেজি যে গ্রামার ক্লাস সেই ক্লাস শুরু হবে। তো এই জন্য আমি আর কোনো সিচুয়েশন নিচ্ছি না। আজকে আমরা 4টা সিচুয়েশন করছি, 4টা অঙ্ক করছি, 9-10 আর হচ্ছে এই 1-2, মানে 23 সালের 2টা করছি, 24 সালের 2টা করছি, আর বাকিগুলো তোমাদের বাসার কাজ থাকবে। সেগুলো কি আমি তোমাদের গ্রুপে জানা দিব, মেসেঞ্জার গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখান থেকে তোমরা সমাধান সহ নিয়ে সমাধান করবা। প্রথমে না দেখে সমাধান করবা, যদি না বুঝো না পারো তখন দেখে দেখে সমাধান বুঝে তারপরে না দেখে করবা, আর একবারই না বুঝলে আমাকে জানা দিবা, আমি তোমাকে বুঝা দিব ভয়েস দিয়ে, শেষ। এভাবেই প্রতিদিন ডে টু ডে এই কাজগুলো করতে হবে, তাহলে এইচএসসি এক্সামে ভালো রেজাল্ট করতে পারবে ইনশাল্লাহ। তো কথাগুলো কি সব ক্লিয়ার কাট বুঝতে পারছেন সবাই? কথা বলেন। জি স্যার। ওকে, ইয়েস স্যার। থ্যাংক ইউ। তো এখন আমাদের একটু পরেই ক্লাস হচ্ছে ইংরেজি ক্লাসে সবাই আসবেন। আজকের মতো রিভিশন ভেক্টর স্পেশাল ক্লাস এখানেই কমপ্লিট। আল্লাহ হাফিজ।